শেখ হাসিনা ঘোষণা করেছেন রয়টার্সের প্রতিনিধির সঙ্গে একটি টেলিফোনিক ইন্টারভিউতে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এবছরের এই ডিসেম্বর মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। আজকের আলোচনার বিষয় যে তার এই ঘোষণা এটা হিসাব কষার ঝুঁকি নাকি সমঝোতার অঙ্ক, নাকি তিনি আবার তার ঘোষণা থেকে পিছিয়ে যাবেন, এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখুন, ফাঁসির দড়ি তার মাথার উপর ঝুলছে। মৃত্যুদণ্ডের রায় আদালতে ঘোষিত হয়ে গেছে গত নভেম্বরে। আর ঠিক এই অবস্থায় দিল্লির নির্বাসন থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি দেশে ফিরছেন। শুধু ফিরছেন না, নিজেই তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন আর সঙ্গে নিয়ে যাবেন তার দলের সেই সব নেতাকে যারা এখনো দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আছেন। রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে, এটা কি নিরুপায় হয়ে নেওয়া একটা মরিয়া সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে হিসাব কষা এক রাজনৈতিক বাজি? তিনি কি সত্যিই মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে ফিরছেন, নাকি ভারত আর আমেরিকার সঙ্গে কোনো অদৃশ্য সমঝোতা তাকে আশ্বস্ত করেছে? আর যদি সমঝোতা নাও হয়ে থাকে, তাহলে দেশে ফিরে তার সামনে কি অপেক্ষা করছে? তারেক রহমানের সরকার তাকে নিয়ে ঠিক কি করবে? আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোর প্রতিটি দিক ধরে ধরে দেখব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রয়টার্সকে কি বললেন শেখ হাসিনা, সেই কথাটা প্রথমে বলি। গত বৃহস্পতিবার রাত্রে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার নিজের ভাষায়, আমাকে ফিরতেই হবে, আমার দলের নেতা কর্মীদের ওপর ভয়াবহ দমন পীড়ন চালানো হচ্ছে। আরও বলেছেন, আমি ফিরলে ওরা হয়তো আমাকে গ্রেপ্তার করবে, মেরেও ফেলতে পারে, তবু আমাকে যেতে হবে। এটা প্রথমবার নয় যে তিনি দেশে ফেরার কথা বলেছেন। এর আগে গত জুন মাসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সব বাধা আর সব চক্রান্ত পেরিয়ে আমি এই বছরের মধ্যেই দেশে ফিরব। তখন তিনি নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু বলেননি, কিন্তু রয়টার্সের এই সাক্ষাৎকারে প্রথমবার তিনি একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, ডিসেম্বর। খেয়াল করার বিষয়, এই দুই সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন এটা তার ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং তার ভাষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার লড়াই এটা। তিনি এটাও স্পষ্ট করেছেন কোনো গোপন সমঝোতার আশ্রয় তিনি নেননি, বরং চক্রান্ত পেরিয়ে ফেরার কথা বলে তিনি নিজেকে উপস্থাপন করেছেন এক আপোষহীন নেত্রী হিসেবে। তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে ফিরছেন, কোনো ডিলের সুবিধাভোগী হিসেবে নয়। এখন প্রশ্ন হলো, এই ঘোষণার পেছনের বাস্তবতাটা কি? এটা কি সত্যিই হিসাব কষা ঝুঁকি? প্রথমেই দেখে নেওয়া যাক শেখ হাসিনার সামনে বর্তমানে বাংলাদেশে ঠিক কি পরিস্থিতি অপেক্ষা করে আছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে 1400 মানুষের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তার বিরুদ্ধে। এই 1400 মানুষের মৃত্যু নিয়ে এটা যে কথার কথা এবং এর পেছনে যে বাস্তবিক কোনো সংখ্যার সাথে তার কোনো মিল নেই, সেটা তার উকিল লন্ডনের ডাউটি স্ট্রিটের তিনি তাদের সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে চিঠি দিয়ে রাষ্ট্রসংঘকে, যে রাষ্ট্রসংঘ এই হিসাবটা দিয়েছিল তাদের রিপোর্টে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে অন্ধের মতো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে
1400 মানুষের মৃত্যু ঘটানোর অভিযোগে। এছাড়া একটি ভূমি বরাদ্দ দুর্নীতির মামলায়ও তাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার দল আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ। আর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতেই পারেনি, তাকে নিতে দেয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে বিশাল জয় পেয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে ফেরার মানে হলো সরাসরি ফাঁসির মঞ্চে হেঁটে যাওয়া। বিশেষ করে নাহিদ ইসলাম মানে এনসিপির নেতৃত্ব, তারা এই কথা একদম ঘোষণা করে বলছে। অল্প বয়স তো, তাদের ছটপটানিটা বেশি। আর জামাতে ইসলামী তারা এইটাই চায়, তাদের যে যুদ্ধবিরোধী যে ভূমিকা ছিল, যুদ্ধ অপরাধীর ভূমিকায় তাদের কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে, সুতরাং তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সেই মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তাহলে কেন শেখ হাসিনা এই ঘোষণাটা করলেন? এখানে কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা আছে। প্রথমত, দলকে বাঁচিয়ে রাখার তাগিদ, আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতৃত্ব ছত্রভঙ্গ, তরুণ কর্মীরা হতাশ, দেশের মধ্যে কর্মীরা সরকারি দমন পীড়নের মুখোমুখি। এই অবস্থায় নেত্রীর আত্মত্যাগের এই ঘোষণা নাটকীয় হলে, নাটকীয় তো বটেই, তবে দলের ভেতরে মোরাল বুস্টার হিসেবে যে কাজ করবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। এটা এক ধরনের মাটিয়ার ন্যারেটিভ বা শহীদ সুলভ ভাবমূর্তি তৈরির চেষ্টা, এবং সেই চেষ্টা দেখে ভয় পেয়ে গেছে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, যারা এখন করে কর্মে খাচ্ছে। শেখ হাসিনার এই যে সিদ্ধান্ত ভবিষ্যতে দলের রাজনৈতিক পুনর্বাসনের পথ একদম পরিষ্কার করে দেবে, প্রস্তুত করবে, এটা সবাই বলছে, তার বিরোধীরাও। দ্বিতীয়ত, তিনি নিজেই বলছেন তার দলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়নের কথা। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টিও আকর্ষণ করলেন এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছেন, যারা 2024-এ তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান ঘটিয়ে তার পতন ঘটিয়েছিল। এর ফলে বাংলাদেশ সরকারের ওপর একটা মানবাধিকার চাপ শেখ হাসিনা তৈরি করে দিলেন তার ফেরার ঘোষণার মধ্য দিয়ে। তৃতীয়ত, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর আগেও তিনি একবার একটা প্রত্যাবর্তনের তারিখ নিয়ে আভাস দিয়েছিলেন, কিন্তু তিনি পরে সেই তারিখে যাননি। তাই ডিসেম্বরের এই ঘোষণাকেও কোনো বিশ্লেষক বাস্তব পরিকল্পনার বদলে রাজনৈতিক কৌশল বলে দেখছেন, দলকে সক্রিয় রাখার একটা উপায় হিসেবে দেখছেন, যার বাস্তবায়ন সময়ের সঙ্গে পিছিয়ে যেতেও পারে এমন সম্ভাবনার কথা তারা বলছেন। তাহলে কি এটা পুরোপুরি আর একটা পিছিয়ে যাওয়ার প্রতিশ্রুতি হবে? আগের মতো হতে পারে, কিন্তু তার সম্ভাবনা এবার খুবই কম। কারণ এই প্রথম তিনি নির্দিষ্ট মাসের কথা বলেছেন, শুধু বছরের কথা নয়, আর এটাই তৈরি করেছে একটা বড় প্রশ্ন। এবং সব হিসাব মিলিয়ে এবার দেখা যাচ্ছে যে তাকে ফিরতেই হবে এবং তিনি ফিরবেন। এই ফেরাটা কি কোনো পরাশক্তির সঙ্গে সমঝোতা করে? সেই জটিল প্রশ্নটিতে এবার আসি। শেখ হাসিনা কি ভারত বা আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছেছেন? প্রথমেই বলে রাখি, প্রকাশ্যে এমন কোনো সমঝোতার কোনো প্রমাণ নেই। তার কথা হয়ে থাকতে পারে ফর্মালি কোনো কথা হয়েছে, সেটা কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কথা হয়েছে এমন প্রমাণ নেই, কেউ বলেনি। শেখ হাসিনা নিজে বারবার এই ধরনের ইঙ্গিত অস্বীকার করেছেন। এনডিটিভি দেয়া সাক্ষাৎকারে, মানে জুন মাসে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি কোনো গোপন ডিল করেন না, গোপন ডিল তিনি প্রত্যাখ্যান করেন, এবং তিনি ন্যায় বিচার ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অর্থাৎ প্রকাশ্য বয়ানে তিনি নিজেকে কোনো সমঝোতার সুবিধাভোগী হিসেবে নয়, বরং ষড়যন্ত্রের শিকার হিসেবে তুলে ধরেছেন এবং ধরছেন। কিন্তু রাজনীতিতে প্রকাশ্য বয়ান আর প্রকৃত হিসাব সবসময় একরকম হয় না। তাই এবার দেখা যাক, যদি কোনো নিঃশব্দ সমঝোতা থেকেও থাকে, তার সম্ভাব্য রূপ কি হতে পারে। এবং